ধন্যবাদ জানাই আপনাদের মূল্যবান সময় নিয়ে আমার এখানে আসার জন্যে। প্রথমেই আমি বলবো যে এখন পবিত্র রমজান মাস চলছে। এই রমজান মাসে সকলকে শুভেচ্ছা জানাই এবং আমাদের খুব সামনেই শীঘ্রই ঈদ আসছে। এই ঈদেও সকলকে আমি শুভেচ্ছা জানাই। প্রথমত আমি একজন সমাজসেবী মানুষ। দীর্ঘদিন ধরে আমি সমাজের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছি। আমি আমাদের রাজ্যের মন্ত্রী ডক্টর হুমায়ুন কবির স্যার, ওনারও একটি সংগঠন আছে প্রেরণা। ওনার সেই সংগঠনের আমি উত্তর চব্বিশ পরগনা জেলার সভানেত্রী। আমাদের সেই সংগঠনের কাজ বিভিন্ন রকম মানুষের পাশে থাকা, তার সাথে সাথে মানুষের কর্মসংস্থানের মতো একটি কাজ যেটা করানোর জন্যে আমরা চেষ্টা করি। অলরেডি আমরা করছি বিভিন্ন জায়গাতে। বেকার যুবক, তাদের সাথে আমাদের বিভিন্ন কোম্পানি টাই আপ হয়। তারা তাদের যত বেকার যুবক লাগে আমরা একটা সেমিনার টাইপের করে সেখানে তাদের যে কোয়ালিফিকেশান চাই সেই কোয়ালিফিকেশান অনুযায়ী তাদেরকে একত্রিত করি এবং বেকার যুবকদের কিছু চাকরি দেওয়ার চেষ্টা করি যাতে তারা অন্তত আত্মনির্ভর হতে পারে। এ ধরনের কাজগুলো আমরা সংগঠনের পক্ষ থেকে করি। আদারওয়াইজ আমি হিউম্যান রাইটসের সঙ্গে যুক্ত আছি এবং যেটা আমার দীর্ঘ লড়াই সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসে আমি সেই যখন 2004 সাল, ঠিক সেই সময় কলেজে পড়তাম, তখন থেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত আছি। তখন ছাত্র পরিষদ করার কেউ ছিল না, মানে করতে গেলে মার খেতে হতো। তখন এসএফআইয়ের এক বিশাল দম্ভ ছিল। এমনকি আমি শুধুমাত্র নেত্রীকে ভালোবাসার জন্যে এবং খুব সীমিত 4-5 জন মেয়ে ছেলে আমরা ছিলাম যারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটু একটু করে তার যুদ্ধ, কলেজে পড়ার পাশাপাশি এগুলো দেখতে পাচ্ছি। আমি বলতে গিয়ে কিন্তু আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। তখন থেকেই কিন্তু তার এই আদর্শে আদর্শিত হয়ে ওই দলটার প্রতি ভালোবাসা আসে। যার জন্য আমি হিস্ট্রি অনার্স পাইনি, কারণ আমাকে বহুবার ডেকেছিল তাদের পার্টিতে যাওয়ার জন্যে, তাদের পার্টিতে আন্দোলন করার জন্যে, কিন্তু আমি কখনোই ওই ওনার আদর্শ আমাকে এতভাবে আদর্শিত করেছিল যে আমি কখনোই কিছু বিকল্প ভাবতে পারিনি। যার জন্য আমাকে ওই কলেজ থেকে আমাকে হিস্ট্রি অনার্স দেওয়া হয়নি। আমি ফিলোসফি অনার্স নিয়ে পড়াশুনো করেছি। তখন থেকেই সংগ্রাম চলছে এবং বিধানসভা ভোটের আগে আমার লড়াইটা ভীষণ কঠিন ছিল, কারণ আমার লড়াইটা একদিকে যেমন ছিল বিজেপির বিরুদ্ধে, একদিকে ছিল আইএসএফের বিরুদ্ধে, এবং আমাকে নিয়ে বিভিন্ন রকম কুৎসা করা হয়েছিল। সবগুলোর বিরুদ্ধেই লড়াই করেছিলাম। আজও আছি নেত্রীর সঙ্গে এবং আজীবন থাকবো যতদিন পর্যন্ত আমাদের লড়াই চলবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের যে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দিল্লির আসনে বসাতে চাই এবং আমরা দলের সৈনিক। আমাদের লড়াইটা চলবে। একটু থামাবো। একদিকে আপনি বিশিষ্ট সমাজসেবী, আরেকদিকে রাজনীতিবিদ। দীর্ঘ জীবন আপনি সংগ্রাম করে আসছেন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেই, পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে। যেমন লকডাউন থেকে করোনা, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের পাশে থেকে কাজ করেছে, আপনি কি সারা বছর কাজ করেন সমাজসেবামূলক কাজ? সারা বছর কাজ বলতে দেখুন, অ্যাকচুয়ালি সবটাই তো তুলে ধরা যায় না। তার কারণ আমি ইসলাম শরিয়াতের একজন মেয়ে। আমার শরিয়াত বলছে যে আপনি ডান হাত দিয়ে দান করুন, বাম হাত যেন জানতে না পারে। তারপরেও কিন্তু আমাদের কিছু কিছু কাজের নমুনা আমরা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরি। সেটার ব্যাখ্যা অনেক অনেক রকমভাবে করলেও আমার মনে হয় যে ধরুন আমার এই বাড়ির সামনে দিয়ে একদিন একটি হ্যান্ডিক্যাপ মানুষ যাচ্ছিলেন, মানে ওইটা আমাকে ভীষণ টাচ করেছিল। সে দেখলাম একটা ছোট চেয়ার, যে চেয়ারে আমরা বসে থাকি, সে চেয়ারটা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আমি দোতলা থেকে দেখতে পেয়ে চায়ের দোকানওয়ালাকে বললাম যে ভদ্রলোককে দাঁড় করান। তো তার ওই যে যাওয়াটা দেখে আমার ভীষণ হৃদয়ে আঘাত লেগেছিল। আমি তখন ওকে ওখানে দাঁড়িয়ে কথা দিয়েছিলাম যে আপনার কি লাগবে? বলছে মা আমার একটা গাড়ি হলে ভালো হয়। তাহলে আপনার প্রধান বা কে আছে? বলছে ও সবাইকে বলেছি, কেউ আমার দেয়নি মা। বললাম ঠিক আছে, 1 মাস পরে আমি তোমায় ফোন করব, তোমার কোনো পাড়া প্রতিবেশী কারো ফোন নম্বর দাও। তো এই ধরনের কাজগুলো আমরা মাঝে মধ্যে তাকে হুইল চেয়ারে বসিয়েছিলাম, যেটা আমার অনেকগুলো কাজের মধ্যে আমার একটা মেমোরেবল ব্যাপার হয়ে থাকে। হ্যাঁ, তো আমার মাথায় হাত দিয়ে ভীষণ কাঁদছিল যে মা আমি ভাবিনি যে আমি ওপর থেকে তুমি আমার হেঁকে আমাকে এরকম একটা গাড়ি দেবে, আমি জীবন ফিরে পেয়েছি। তো এরকম কিছু কাজ আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি যাতে আরও নিরী মানুষ আমাদের সাথে যোগাযোগ করুক। এটা কিন্তু লোক দেখানো না, এটা মানুষ জানুক, মানুষ প্রচার হোক যে এই জায়গাতে যোগাযোগ করলে হয়তো আমরা কিছু পাবো।
এই উদ্দেশ্য নিয়ে কিছু কাজ আমরা সোশ্যাল মিডিয়াতে জানাই। আদারওয়াইজ আমরা দুর্যোগের সময় আমরা গেছিলাম মৌসুমী দ্বীপে, সেখানে মানুষের পাশে থেকেছি। সারা বছর আমাদের রক্তদান শিবির, রক্তদান আন্দোলনের সাথে আমি যুক্ত আছি। অল ইন্ডিয়া ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন, সেই রক্তদান আন্দোলনের অন্যতম কাণ্ডারি হিসেবে আমাকে ডাকা হয়। অল ওভার বাংলার যেখানেই কারো যদি রক্ত লাগে, যত রাত্রেই ফোন করে, আমি বলি ঠিক আছে, চিন্তা করিস না, হয়ে যাবে, চেষ্টা করি পাশে থাকার। একদিকে রক্তদান আন্দোলনের সাথে যুক্ত আছি, একদিকে সামাজিক কাজের সাথে যুক্ত আছি, এবং আমি একনিষ্ঠভাবে দলের সৈনিক। তবে আমি এই প্রত্যেকটা কাজকে সেপারেট রাখি, আমি কোনো কাজকে কোনো কিছুর সাথে গুলিয়ে ফেলি না, আমার প্রত্যেকটা জায়গা সেপারেট। অর্থাৎ যেখানে আপনার মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলে আসছে যে ধর্ম যার যার, উৎসব সবার, অর্থাৎ দেখা যাচ্ছে আপনার রামনবমী থেকে আপনার ঈদে সর্বধর্ম মানুষদের আপনারা খাওয়াচ্ছেন। রামনবমীতে আপনারা হিন্দুদেরকে আপনারা করছেন, আপনারা আপনি কি করেছেন এই রামনবমীতে? দেখুন, এই রামনবমী বলুন বা আমাদের এই রোজা বলুন বা পুজো বলুন, এগুলো কাদের অনুষ্ঠান, কাদের ধর্মের অনুষ্ঠান, এটা আমার মনে হয় যারা প্রকৃত বাঙালি তাদের কাছে খুব একটা ম্যাটার করে না। বাংলায় একটা অনুষ্ঠান হচ্ছে, সেটা রামনবমী হতে পারে, সেটা ঈদ হতে পারে, সেটা দুর্গা পুজো হতে পারে। এটা ঠিক যে আমার রোজার সময় আমি রোজা করছি, আপনি কিন্তু আমার রোজাতে রোজা করবেন না। তার মানে এই নয় যে আমার রোজাতে আমার হিন্দু বাড়ির মানুষজন আসবে না। আমার বাড়িতে কিন্তু প্রচুর হিন্দু মানুষজন আসবে, যারা সিমাই খেতে আসবে। আবার ঠিক পুজোতেও আমরা বস্ত্র বিতরণ করছি, পুজোতেও আমরা বন্ধুবান্ধব ডাকছি, সেখানে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি মনে করি এগুলো বাঙালির সংস্কৃতি, বাঙালির কৃষ্টি কালচার, এগুলো আলাদাভাবে হিন্দু মুসলিমের অনুষ্ঠান বলে হতে পারে না। কিন্তু তবুও আজকে ভীষণ দুঃখের সঙ্গে জানাচ্ছি যে রামনবমীর মতো একটা পবিত্র দিনে সেখানে আমরা সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিও দেখতে পেয়েছি যে মসজিদের সামনে গিয়ে সেখানে কিছু ধর্মীয় আঘাত দেওয়া, এমন কিছু আচরণ করা, যেগুলো বাংলা সংস্কৃতিতে কখনো ছিল না। কিন্তু এক শ্রেণীর অশুভ রাজনৈতিক দল, যারা এই যুব সমাজের মাথায় মধ্যে এমন বিষাক্তভাবে ধর্মটাকে ইনপুট করছে যে তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে, তারা মানুষকে মানুষ ভাবছে না, তারা মানুষকে হিন্দু দিয়ে, মানুষকে মুসলিম দিয়ে বিচার করছে। কিন্তু আমরা ছোটোবেলায় কিন্তু হিন্দু মুসলিম এক থালায় খেয়ে বড় হয়েছি, কিন্তু আজকের সমাজটা যেমন কেমন বিষাক্ত হয়ে গেছে, ভীষণ দুঃখ লাগে। দিল্লির ঘটনাটাও দেখলাম, যেখানে মসজিদ ভাঙা হচ্ছে। দেখুন, মসজিদ বলো, মন্দির বলুন, সবটাই কিন্তু ঈশ্বরের স্থান। সেটাকে কিন্তু আমরা বিভিন্ন রূপে তাকে ডেকে থাকি, কেউ আল্লাহ বলি, কেউ ভগবান বলি, কেউ গড বলি, কিন্তু সেই একই ব্যক্তি কিন্তু ঘুরে ফিরে কিন্তু না। আমি তাহলে বলতে চাইছি, আপনি তাহলে বলতে চাইছেন যেখানে কাজী নজরুল ইসলাম বলেছিল মোরা একই বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মন, হিন্দু তার প্রাণ, এই কবিতা তাহলে মিথ্যা হয়ে যাচ্ছে আজকে সম্পূর্ণ মিথ্যা হয়ে যাচ্ছে। যেভাবে ধর্মের নামে আঘাত করছে এক শ্রেণীর লোক, এক শ্রেণীর রাজনৈতিক ব্যক্তিত্বরা, তো আপনি এটাকে পুরো মানে করছেন, এটাকে কি বলবো, এটা মানে এটা আমার বর্তমান ভারতবর্ষের এটা নোংরা রাজনীতি চলছে, এবং ভারতীয় হিসেবে, বাঙালি হিসেবে অত্যন্ত লজ্জিত যে আমরা মানুষকে মানুষ বলতে ভুলে গেছি, মানুষকে আমরা হিন্দু মুসলিমের নামে ডিভাইডেড করছি, ডিভাইডেড করে দেখছি। হ্যাঁ, তো আমি মানে আমাদের স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে আমাকে যদি একদল তরতাজা যুবক এনে দাও, আমি সমগ্র ভারতবর্ষকে, দেশকে পরিবর্তন করে দেবো। তো এখন মনে হয় সেই তরতাজা যুবকদেরকে একটু জাগ্রত হওয়ার সময় এসে গেছে এই অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য। তাদেরকে আবার প্রমাণ করতে হবে যে আমরা মানুষ, আমরা হিন্দু মুসলিম ওগুলো পরে, আমরা আগে মানুষ। আচ্ছা, সব শেষ আপনাকে একটাই প্রশ্ন করছি, যেভাবে আজকে মূল্য বৃদ্ধি হয়েছে, পেট্রোল ডিজেল, রান্নার গ্যাস, যেভাবে মূল্য বৃদ্ধি হয়েছে, মানুষের নাভিশ্বাস উঠে গেছে, তো আপনারা কি ভাবছেন আপনাদের তরফ থেকে, আপনাদের দলের তরফ থেকে? দেখুন, আমাদের দলের তরফ থেকে প্রতি মুহূর্তে আন্দোলন চলছে। আমরা এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন করেছি, এখনও করছি, আগামীতেও আমাদের এই আন্দোলন থাকবে। যেভাবে কেন্দ্র সরকার এই আগুন ছোঁয়া গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, তাতে হয়তো আমাদের মানে আমরা হয়তো পিছনের দিকে চলে যাচ্ছি। যেখানে বলা হয়েছিল যে উনুন, কাঠের ধোঁয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কিন্তু মানুষ আজকে ক্ষতিটা জানার পরেও যখন দেখছে যে মানে রান্না করতে হবে, অথচ গ্যাসের আগুন ছোঁয়া দাম, সে ক্ষতি জেনেও সে ক্ষতির দিকেই কিন্তু এগিয়ে যাচ্ছে। আজকে দেখুন, অনেকে উনুন কিনছে, উনুন তৈরি করছে বাড়িতে,
কিন্তু বারবার একটা সময় তো উনুন উঠে গেছিলো, যখন কংগ্রেস ছিল তখন আমরা গ্যাস কিনেছি কত টাকা দিয়ে, কিন্তু আজকে সেই গ্যাসের ভর্তুকি পর্যন্ত উনি তুলে দিয়েছেন। যেভাবে মানুষের কর্ম নেই, মানুষের রোজগার নেই, 2 বছর করোনার মধ্যে মানুষের আর্থিক পরিস্থিতি সম্পূর্ণরূপে ভেঙে গেছে, সেখানে মানুষের দুটো ডাল ভাত খাওয়া খুব কষ্টকর হয়ে গেছে। এবং এর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। আমাদের তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে আমাদের নেত্রীর নির্দেশে আমরা আন্দোলন করেছি এবং আমাদের আন্দোলন চলবে।